আরএসএল সপ্তাহে দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা এই শিরোনামে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন ওমামা ফাতিমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি একটু শুরুতে যেতে চাই জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে। এই যে সচিবালয়ে যে আগুনের ঘটনাটি ঘটেছে, সেটি কেউ বলছে যে এটি একটি নাশকতা, বা আপনার কাছে কি মনে হয়, নাশকতা না দুর্ঘটনা? আমরা দেখি যে একই বিল্ডিং এ দুপাশে আলাদাভাবে আগুন জ্বলেছে। ধন্যবাদ। আসলে আপনার রাইটলি তো ঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না তদন্ত রিপোর্ট আসছে। তদন্ত রিপোর্ট আসলেই যে সত্য কথা আসবে তারও কোনো গ্যারান্টি নেই। তবে এটা ঠিক স্পেকুলেশন করা যায় যে এটা যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা ভালো। অ্যাক্সিডেন্ট হলে সেটা পিছনে কোনো কাহিনী হয়তো আপনার আবিষ্কার করার প্রয়োজন হচ্ছে না, শুধু দায়িত্ব অবহেলার জন্য কিছু করা যেতে পারে। কিন্তু বাংলাদেশে এখন যা কিছু শুরু হয়েছে, যেমন দেখেন যে শেখ হাসিনার এই যে পলাতক মাফিয়ার দোসরদের যখন নথিপত্রগুলো চাওয়া হলো, তখন কিন্তু দেখলাম এই আগুনের ঘটনাটাই ঘটলো। এর আগেও বিভিন্ন মন্ত্রীদের যখন ফাইলপত্র চাওয়া হতো, ফাইল গায়েব হয়ে যাওয়ারও আমরা এই সংবাদগুলো জানি বা ইতিহাসেও দেখেছি। সুতরাং এইটাকে নাশকতাও বলতে পারেন। এবং আমাদের যে আমি যেটা বললাম যে বিপ্লবের বিরুদ্ধে মানে অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তিরা যেহেতু দেশে প্রশাসনে ভয়ঙ্করভাবে অবস্থান করছে, সুতরাং যখন এই ভয়ঙ্কর লোকগুলোর নথিপত্র তলব করছে দুদক বা বিভিন্ন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো, তখন এই ঘটনা। সুতরাং দুয়ে দুয়ে চার মিলানো খুবই সহজ এখানে, যে নাশকতা হতেই পারে। যেহেতু আমাদের এই অভ্যুত্থানকে নানানভাবে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বাংলাদেশে বসেই আপনার পরাজিত ফ্যাসিস্টের দোসর এবং প্রশাসনের ভিতর বসেই। সুতরাং যে শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন, সেই শস্যের মধ্যে ভূত রয়ে গেছে বিধায় আপনি বলতেই পারেন যেটা একটা সরি নাশকতা, মানে একটা এক ধরনের মানে ভয়ঙ্কর একটা কর্মকাণ্ড। সুতরাং আজকে আমাদের এই পরাজিত শক্তিদের বিচার হবে। তাদের যে সমস্ত দুর্নীতির কর্মকাণ্ড করেছে, একটা শ্বেতপত্র আপনি দেখেছেন বের হয়েছে, সেই শ্বেতপত্রেরও কিছু কিছু জায়গায় হয়তো আপনি দেখেছেন যে কিভাবে দেশ থেকে টাকা লন্ডারিং হয়েছে, কারা সাহায্য করেছে, সেই সব কর্তা ব্যক্তিদের নাম প্রকাশ হয়ে, সেসব কর্তা ব্যক্তিদের নাম প্রকাশ তো হয়নি। নাম মানুষ যখন ধারণা করছে, তখন সচিবালয়ে এরকম একটি দুর্ঘটনা কেউ ঘটাইতেই পারে। সুতরাং এটাকে আমি মনে করি যে এর পেছনে যে কাহিনী আছে, সেই কাহিনীটা বের করা। মানে এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও ঘটে বা ঘটেছে, কিন্তু তদন্ত হয়, তদন্ত রিপোর্ট কিন্তু জনসমক্ষে প্রকাশ করা বা সঠিক, এটা তো বাংলাদেশে আমরা কি এবার সেটি দেখব? এইবার সেটা থাকলে হবে না। কারণ কি, যেহেতু বললাম যে যারা এই স্বৈরাচারের দোষর ছিল, তাদের নথি যখন তলব করা হচ্ছে বিভিন্ন দুদক বিভিন্ন প্রতিষ্ঠানে, তখন এই দুর্ঘটনা, তাহলে কি সেই নথিগুলো গায়েব করবা দেওয়ার জন্য? যেহেতু আগেবার ফাইল গায়েব হয়েছে, এইগুলোর জন্য করা হয়েছে। এখন বক্তব্য হলো যে এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে বিভিন্নভাবে যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এই জন্য বলবো যে শুধু সচিবালয়ের আগুন না, আপনি দেখেন যে জনগণেরও আস্থা তারা কিন্তু হারাতে বসেছে। যেহেতু নিত্য পণ্যের দাম বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, ডেঙ্গু মশার প্রকোপে মানুষ মারা যাচ্ছে, তার কোনো ব্যবস্থা নিতে পারছে না। গার্মেন্টগুলো যে শ্রমিক অসন্তোষ, সেইগুলো আপনার ঠিকমতো প্রশমন করতে পারছে না। তারপরে বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যার প্রথম সোপান হলো নির্বাচন, সেই নির্বাচন নিয়েও বিভিন্ন রকম টালবাহানা শুরু হচ্ছে। আজকেও দেখলাম
যে আপনার একটা জাতীয় সংলাপ হলো, সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বললেন যে জাতীয় ঐক্য, নির্বাচন এবং সংস্কার, এই তিনটা শব্দ তিনি চয়েস করছেন। বলেছেন যে ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোবে না। এটার দ্বারা রেজাল্টটা কি? ঐক্যবিহীন সংস্কার। এখন সংস্কারের বিষয়ে ঐক্য মতে তো আমরা সবাই সংস্কার চাচ্ছি, কিন্তু তাই না? আপনার অনেক সময় দেখবেন আপনার দোষ দেওয়া হয় যে বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2023 দিয়েছিল, 2030 দিয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিছু কিছু অনেক সংস্কারের কথা বলা হয়েছে। যে সংস্কারগুলো এখন বলছি বলা হয়েছে। এরপরে আপনার আমরা যে আমাদের গোলাপবাগে আমরা একটা সমাবেশ করেছিলাম আপনার 23 সালে, খুব সম্ভব 23 সালে, যে সমাবেশটা আমাদের পার্টি অফিসে করতে দিল না, আমরা পরে গোলাপবাগ, ওইখানে আমরা 10 দফা দাবি দিয়েছিলাম। এরপরে আমাদের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয়, তাদের সাথে আলোচনা করে এবং বিশিষ্ট জনদের সাথে আলোচনা করে, আজকে যারা উপদেষ্টায় আছেন বা বিভিন্ন সংস্কার কমিশন আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, এখনো যেটা আমরা দিয়েছি। সুতরাং এই যে জাতীয় যে সংস্কার 31 দফা আমরাই তো প্রথম দিয়েছি, অর্থাৎ বিএনপি সংস্কার চায় না এই কথাটা ঠিক না, এটা একটা বাজে প্রপাগান্ডা। যে প্রয়োজনীয় সংস্কার, সেজন্য আমরা বলছি প্রয়োজনীয় মানে ন্যূনতম যে সংস্কারের প্রয়োজন আপনার দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এবং একটি সঠিক নির্বাচনের জন্য যে সমস্ত জায়গায় সংস্কারের প্রয়োজন, বিএনপি সেটার উপর এমফাসাইজ দিয়েছে। কিন্তু তাহলে ভুল বোঝাবুঝি এখানে তো আপনি নির্বাচনের এই যে সংস্কারগুলো আপনি 4 মাসে তো একটা কমিটি করলেন, সেই কমিটি আপনার এই জানুয়ারি মাসের প্রথম কমিটি কাজ করছে। কিভাবে কাজ করছে? পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করছে না, তারা তাদের যে প্রস্তাব এইটা তারা দিচ্ছে উপদেষ্টা বরাবর প্রধান সরকারকে, সরকার পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করছে। তো এই কাজটা ওইখানে যদি আমাদের অনৈক্য হয় সরকারের সাথে, তাহলে ডক্টর ইউনূস যেটা বললেন যে ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন, তাই তো তাই হবে। ওইখানে যদি সরকারের সাথে আমরা ঐক্য না হয়, এই জন্য যারা সংস্কার কমিশন আছেন তাদের সাথে যদি রাজনৈতিক দলগুলোর বৈঠক হতে পারতো, আলোচনা হতে পারত, তাদের মতামতের ভিত্তিতে যদি আমরা একটা প্রস্তাব দিতে পারতাম, তাহলে ডক্টর ইউনূস যে কথাটা বলছেন যে সংস্কারবিহীন নির্বাচন, সেটা ঐক্যের মাধ্যমে সম্ভব হতো। কিন্তু দেখেন সেই জায়গাটা আপনি গ্যাপ। আমি আপনার এই কথাটাতে আমি আবারও শুনতে চাই একটু। আমাদের সঙ্গে আরেকজন অতিথি তিনি যুক্ত হবেন। একটু বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, আরআইএসএল সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। আরআইএসএল সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতেই জনাব আজিজুল বারী হেলাল ভাইয়ের কথা আমরা একটু শুনছিলাম, যে আমি একটু শুরুতে দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। একটি হচ্ছে যে সচিবালয়ে যে আগুনের ঘটনাটি, একই বিল্ডিং এ 7 নম্বর বিল্ডিং এ, সেটি দুটি জায়গায় আলাদা আলাদা জায়গায় একই বিল্ডিং এ আগুন, এটিকে আপনি কি মনে করেন যে নাশকতার কথা আসছে নাকি দুর্ঘটনা মনে করেন, কোনটি আসলে? এখন আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে তো এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্ত করে সেই ভিত্তিতে একটা রেজাল্ট জানাতে পারবে। তবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে, এবং আমরা সেখানে পরিষ্কারভাবেই বলি যে আমাদের বর্তমানে যে মানে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের তো আসলে যে যতটা স্ট্রং ভূমিকা হওয়ার উচিত ছিল, সেই স্ট্রং ভূমিকা তো আমরা তাদের পক্ষ থেকে দেখিনি। এবং সেটার এবং সচিবালয়ে এতটা সহজে কিভাবে করে আগুন ধরিয়ে দেওয়া যায় দুইটা ডিফারেন্ট প্রান্তে, এটা তো আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে আমাদের ছাত্রদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা আছে যে এটা পুরোপুরি একটা পরিকল্পিত ঘটনা, এবং এটাকে আসলে নানান নথিগুলো গায়েব করে ফেলার জন্য আসলে এই আগুনটি লাগানো হয়েছে। এবং আমরা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই যে সরকার যদি এই বিষয়ে আরও বেশি সিরিয়াস না হয়, তাহলে সামনে এই ঘটনাগুলো আরও বেশি হবে। আরও বিশেষ করে
বর্তমানে যে এই সচিবালয়ের আমাদের কিন্তু প্রশাসনিক ক্যাডারদের একটা আন্দোলন হচ্ছে, আবার একই সাথে হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রধান তার কিন্তু মানে অপসারণ চেয়েছিল তারা। তো এখানে সচিবরা যাতে কোনোভাবে এই ধরনের একটা কাজ করতে না পারে সেটার জন্য তো সরকারের পক্ষ থেকে প্রপার সার্ভেইলেন্স দরকার। বাট আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অনেক বেশি এই যে আমলাতান্ত্রিক জটিলতা সেটার মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং আমলাতন্ত্র কিন্তু শক্তিশালী হচ্ছে, যার কারণে আপনি যদি এই জনপ্রশাসনটাকে সংস্কার করে আনতে চায় আমলাতান্ত্রিক জটিলতাগুলো পাশ কাটিয়ে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না যদি না সরকার আসলে ছাত্র জনতার পালসটাকে বুঝতে পারে। এবং আজকে যে এই আগুন লাগার ঘটনাটা হলো, এটা আমরা মনে করি যে এখানে বড় ধরনের কোনো ষড়যন্ত্র আছে এবং এই যে আমাদের প্রশাসনিক সংস্কার সেটার ক্ষেত্রে এটা একটা বড় ওয়ার্নিংও হতে পারে। আমি পরবর্তী প্রশ্নে যেতে চাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোবে না। বলেছেন যে সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি একসঙ্গেই চলবে। একই সঙ্গে বিএনপিও আজকে বলেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে এই নির্বাচন চায়। আসলে এখানে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে একটি বিতর্ক কিন্তু অনেক দিন ধরে, গত 4 মাসের বেশি সময় ধরে বিতর্ক চলছে। আসলে বিতর্কটা কেন হচ্ছে? এটা কি শুধুই ভুল বোঝাবুঝির কারণে বিতর্ক হচ্ছে নাকি কোনো যৌক্তিক কারণ আছে আপনার কাছে মনে হয়? আমরা বর্তমানে কিন্তু বাংলাদেশের মিডিয়াতে একদমই নির্বাচন আর সংস্কার একদমই প্যারালাল এবং কাইন্ড অফ অপোজিট টার্ম হিসেবে ব্যবহার হচ্ছে, যার কারণে আমার মনে হচ্ছে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যেও কিন্তু খুবই দুইটা অপোজিট ডিসকোর্স আকারে সংস্কারের নির্বাচনটাকে প্লট করা হচ্ছে। এটা কি শুধু মিডিয়াই করছে মনে করেন নাকি? এটা মিডিয়ার যেহেতু একটা বড় ধরনের প্রভাব আছে সাধারণ মানুষের মধ্যে, আমি যেহেতু মিডিয়া ডিল করছি এবং যখনই আমি মিডিয়ার সাথে কথা বলতে যাচ্ছি, শুধুমাত্র টক শো না, আমি কোনো ইন্টারভিউতে যাচ্ছি, তখনও কিন্তু আমাকে খুবই স্পেসিফিকভাবে সংস্কার আগে না নির্বাচন আগে এই ধরনের একটা টার্মিনোলজির মধ্যে সবসময় আমি কিন্তু আপনাকে সেই প্রশ্ন করি নাই, আপনি সেই প্রশ্ন আমাকে করেন নাই, কিন্তু আমি প্রেমিসটা আপনাকে ব্যাখ্যা করছি যে কিভাবে মানে এই যে গণঅভ্যুত্থান, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা তো শুধুমাত্র এই দুইটা পরস্পর বিরোধী অথবা পরস্পর প্যারালাল দুইটার বিষয়ের মধ্যে আবদ্ধ করে ফেললে বরং এখানে রাজনৈতিক জটিলতাগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা কিন্তু রাজনীতির মাঠ থেকে এসেছে, সংস্কার আগে না নির্বাচন আগে। হ্যাঁ, ওই জটিলতাগুলা মানে এখানে মিডিয়াকে আলাদা করে আমি অফেন্ড করার জন্য কিছু বলছি না, কিন্তু এটা সাধারণ মানুষ পরে কিন্তু এটা একটা বড় ধরনের প্রভাব আছে। কারণ আমাদের পুরোপুরি যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য, আমাদের যে বর্তমান জাতীয় ঐক্য সংহতি সেটার জন্য কিন্তু এটা ক্ষতিকর। এবং আমরা যেটা মনে করি যে এখানে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো বলতে চাই যে এই দেশের যদি আমরা একটা আপামর সংস্কারের দিকে না আনতে পারি, বা আমাদের এই যে ছাত্ররা যারা জীবন দিয়ে হচ্ছে এই অভ্যুত্থানের মধ্যে অংশগ্রহণ করেছে, তাদের তো একটা তাদের নতুন দেশের স্বপ্নটা আসলে কেমন হবে? আমাদের সাধারণ মানুষরা যারা যে শ্রমিকটা হচ্ছে এখানে আন্দোলন করেছিল, সেই শ্রমিকটার অধিকারে কি হবে? খুবই যদি আমি ব্রডার সেন্সে দেখি, এখানে তো আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আসলে হাঁটতে হবে। সেটার কিন্তু আসলে কোনো ধরনের কথা আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মিলিয়ে গেছে এবং শুধুমাত্র কিছু সংস্কার এবং তার পরবর্তী নির্বাচন, এই বিষয়টার মধ্যে পুরো গণঅভ্যুত্থানকে আবদ্ধ করে ফেলা হচ্ছে। বরং এখানে যে আলাপটা হওয়া দরকার যে আমাদের জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটবো, যেটার মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কার, বিশেষ করে আমাদের পলিটিক্যাল সিস্টেমটার সংস্কার, যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে সবকিছুই পড়ে, এবং আমাদের বর্তমান যে আমলাতন্ত্র আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে, ওভারঅল একটা টোটাল সিস্টেম সে একটা কোশ্চেনিং এর মুখে পড়বে। কিন্তু আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও এই বিষয়টা দেখেছি যে গভর্নমেন্টও কিন্তু সংস্কার বিষয়টাকে অনেক বেশি কাগজে বানিয়ে ফেলতে যাচ্ছে। না, গভর্নমেন্ট কিন্তু আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার 2026 সালের জুনে নির্বাচনের কথা বলেছে, এর মধ্যেই তো এই সংস্কার আপনারা যা চাচ্ছেন বা রাজনৈতিক দলগুলো যা চাচ্ছে সবই তো সম্ভব। কিন্তু এটা তো খুবই স্পেসিফিক টার্মিনোলজির মধ্যে নিয়ে আসা হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলো বলি বা আপনি যে সংস্কার বা হোয়াট এভার ইট ইজ, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে যদি আমরা হাঁটতে চাই এবং একটা ফ্যাসিবাদী ব্যবস্থাগত বিলোপ যদি আমরা চাই, তাহলে কিন্তু সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেটা হতে হবে। কারণ আমাদের গণঅভ্যুত্থান মূলত একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পথটা তৈরি করেছে। এখানে তো কোনো সশস্ত্র বিপ্লব হয় নাই যে এখানে একটা পার্টি এসে সকল ক্ষমতা দখল করে বাকি সবাইকে এলিমিনেট করে দিবে। যেহেতু এখানে একটা অভ্যুত্থান হয়েছে এবং এটা প্লুরাল অভ্যুত্থান হয়েছিল, তো এই অভ্যুত্থানের ওয়েভটা
ম্যান্ডেটটা কিন্তু সকল জনগোষ্ঠীকে একত্রিতভাবে এক পথে হাঁটার, একদিকে হাঁটার একটা বার্তা তৈরি করে। এবং আমরা যদি ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটতে যাই, তাহলে অবশ্যই এখানে রাজনৈতিক সংগঠন বলি, আমাদের ছাত্ররা বলি, আমাদের জনতা এবং আমাদের সরকার সকলেরই কিন্তু একটা ঐক্যমত্যের মধ্যে পৌঁছাতে হবে, যাতে ইন ফিউচার একটা নির্বাচিত গভর্নমেন্ট এসে এটা ক্লেম করতে না পারে যে আমি এটা মানি না। সেই ঐক্যমত্যে কি আমরা এখন আছি? আমার যেটা অভিমত যে এখানে এখনো পর্যন্ত কিন্তু আমরা একটা ঐক্যমত্যের মধ্যে আছি, দেশ প্রশ্নে আমরা সকলে কিন্তু এক আছি। ধন্যবাদ। এটা আমাদের সকলের মধ্যে। আমি একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই যে আমরা সেই ঐক্যের জায়গা আছে কিনা, যে কথা কিন্তু একই, সরকারের কথা যা বলছে বিএনপিও তা বলছে, অন্য রাজনৈতিক দলগুলো বলছে। উমামা নেত্রী যে কথাটা বলছে আমি তার সাথে কিন্তু ঐক্যমত পোষণ করি। শুধু বাড়িয়ে যেটা বলতে চাই যে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা প্রয়োজনীয় সংস্কার, নতুন রাষ্ট্র বন্দোবস্ত, এই দায়িত্বটা কার? বর্তমান উপদেষ্টা পরিষদের। এই বর্তমান উপদেষ্টা পরিষদরাই তো আপনার সংস্কার এবং নির্বাচন দুইটা বাইনারি তৈরি করে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবং উমামা যেটা বলল যে আমাদের মধ্যে যে বিভেদ, এই বিভেদটা কে তৈরি করছে? যখন উপদেষ্টা পরিষদ থেকে রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং মাঠের কর্মীদেরকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, আমি এগুলো রিপিট করতে চাচ্ছি না, একটা বিভেদ তৈরি করে যে রাজনৈতিক দলগুলো তাদের ডিস্টার্ব করে, 53 বছর সংস্কার করতে পারেনি, কে মাস্টার মাইন্ড বলে না, এগুলো তো আমাদের রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে। আর যেটা বলছেন যে সংস্কার না রাজনীতি, এই কথাটা কিন্তু রাজনীতির মাঠ থেকে আসেনি। আপনি যেটা বলছেন রাজনীতির মাঠ থেকে আসেনি, এই কথাটা উপদেষ্টা পরিষদ থেকে আসে আর মিডিয়া হাউস থেকে আসে। এটা কিন্তু সত্য কথা সে বলছে, সে মিডিয়া হাউসের কথা বলেছে, কিন্তু উপদেষ্টা পরিষদ থেকেও এই আইনটা কিন্তু তৈরি করা হয়েছে। আর যেটা বলছেন যে এখন আমি যেটা বললাম যে এই যে আপনার ন্যাশনাল রিকনসিলিয়েশন বা সংস্কার, এই ম্যান্ডেট উপদেষ্টা পরিষদ কি পেল? যেমন প্রশাসনিক সংস্কারের কথা বলছেন, এটা তো একটা ভাস্ট ব্যাপার, তাই না? অনেক বড় ব্যাপার। রাষ্ট্র নতুন বন্দোবস্ত সবাই আমরা চাই, তরুণরা যেমন চায়, আমরাও চাই, সবাই চাই যে নতুন একটা বন্দোবস্তা, নতুন একটি সংস্কার, মানে উন্নয়নের পথে, উন্নতির প্রগতির পথে। কিন্তু সেটার দায়িত্বটা কার? এই 24 জন উপদেষ্টার, এই পরিষদে তাদের সেই ম্যান্ডেট কি আছে? আর তারা যে সংস্কার প্রস্তাবটা দিচ্ছেন সেটা যে অ্যাপ্রুভড হবে, গ্যারান্টিটা কোথায়? রাজনৈতিক দলগুলো এগুলো করতে তো অবলাইজ না। যদি আমি প্রথমে যে কথা বলছি, যদি আপনি যে সংস্কার কমিশনগুলো করেছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলো বসতে দিতেন, সংস্কার কমিশনগুলোতে রাজনীতি বসতে দিতেন, তাহলে কি আগের থেকে অনেক কাজ করা, দুজনের মধ্যে ঐক্য হয়ে যেত। যে ডক্টর ইউনূস বলছে যে ঐক্যবিহীন সংস্কার, বলছেন না? তো সংস্কার তো আপনার একটা ব্রড ব্যাপার, আপনি কি কি সংস্কার করছেন। এখন এইখানে আমার ফিলোসফিক্যালি আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, আমার ইডিওলজিক্যালি দ্বিমত থাকতে পারে, আমার এনভায়রনমেন্টাল দ্বিমত থাকতে পারে। সুতরাং ওই যে সংস্কারের ঐক্য কিন্তু এটা অনেক বড় ব্যাপার। তবে এটা ঠিক, আমরা যে নতুন, আমরা যে প্রতি 5 বছর এই যে সরকার পরিবর্তনের যে নির্বাচন, যে প্রধান মানে গণতন্ত্রের প্রধান যে সোপান বা ফটক নির্বাচন, এই নির্বাচনকে যেন মেলাইন না করতে পারে, সেজন্য আমাদের ঐক্যমত হওয়া উচিত যে একটা আপনার কমন একটা গোল থাকা উচিত যে এইভাবে নির্বাচনটা হবে। এখন সব বিষয়ে যদি আপনি এখন যদি এডুকেশন সংস্কার দরকার, মেডিকেল সেক্টরের সংস্কার দরকার, প্রশাসনিক সংস্কার দরকার, আপনার বিভিন্ন বিষয়ের সংস্কার দরকার, এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। এটা এই ডক্টর ইউনূস সরকার তো সবসময় থাকবেন না, উনি চলে যাবেন, পরের সরকার সেটাও পরের সরকার করতে হবে। কারণ এটা আমাদের এই তরুণদের আকাঙ্ক্ষা, আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি? গণতন্ত্র। গণতন্ত্র বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধে আমাদের আকাঙ্ক্ষা কি ছিল? 71 আমরা স্বাধীনতা যুদ্ধ কি জন্য করেছিলাম? গণতন্ত্রের জন্য। কারণ 70-এ বাংলাদেশে গণতন্ত্র ছিল না, সেই গণতন্ত্রের লড়াই স্বাধীনতার সংগ্রামে পরিণত হয়েছে, তাই না? এখনো আমরা যে লড়াইটা করলাম সেটাও তো গণতন্ত্রের জন্য। 90-তে আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য। বাংলাদেশের যতগুলো স্বাধীনতার পর যতগুলো অভ্যুত্থান হয়েছে সবই কিন্তু গণতন্ত্রের সংকটের জন্য। সুতরাং নতুন বন্দোবস্ত ওইটাই যে গণতন্ত্রের উত্তরণ এবং আপনার একটি সুষ্ঠু নির্বাচন, যাতে মানুষ যত 17 বছর ভোট দিতে পারেনি,
এই যে সংস্কার, এই ব্যবস্থা করবার জন্য মানুষ যাতে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, মানুষের ভোটটা ঠিকমতো কাউন্ট হয়, ঠিকমতো ডিক্লিয়ার হয়, এই যে প্রয়োজনীয় যে সংস্কার, এই সংস্কারগুলো করে একটি নির্বাচিত প্রতিনিধি দিলে তাহলে হচ্ছে কি আপনার তারপর তাদের হাতে এই যে আজকে আমাদের ছাত্র ভাইরা যে সংস্কারের কথা বলছে, রাষ্ট্র মেরামতের কথা বলছে, নতুনের কথা বলছে, এগুলো তাদেরও দায়িত্ব থাকবে। কারণ আপনি দেখেন যে সমস্ত চ্যালেঞ্জের মুখে আপনি এখন পড়েছেন, আমি প্রথমেই বলেছি, আপনি জিনিসপত্রের দাম না বিশ্বাস করে ফেলাতে জনগণের আস্থা কমে গেছে এই উপদেষ্টা। সুতরাং এই সমস্ত যদি আস্থা কমে যায় তাহলে কি হবে? আমরা কি আবার একটা আন্দোলন যেতে হবে? আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি কি পরিমাণ অবনতি ঘটেছে আপনি দেখেন। আর নাশকতা দেখেন, আমি যখন বলছি এটা নাশকতা, তখন কিন্তু সে এই প্রোগ্রামে আসেনি, কিন্তু সে আমার সাথে একমত হয়েছে, তাই না? কারণ কি, আমি তো বললাম যে বর্তমানে উপদেষ্টা পরিষদ সহ প্রশাসনে আপনার সেই পরাজিত মাফিয়ারা মারাত্মক জীবাণুর মতো সংক্রমিত হয়ে আছে। অতএব তারা এই সমস্ত দুর্ঘটনা ঘটিয়ে সরকারকে আনস্টেবল করা, গণ অভ্যুত্থানের চেতনাকে পরাস্ত করা। সুতরাং আমাদেরকে যদি একটা রাজনৈতিক সরকার আজকে থাকতো তাহলে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে তাদের যত সুবিধা হয়, কারণ একটা রাজনৈতিক দলের আপনার এরিয়া অফ ওয়ার্ক অনেক বড়। সরকার ঐক্যের কথা বলেছে, বিএনপিও কিন্তু ঐক্যের কথা বলেছে। এখন কি ঐক্যটা আছে না ভুল বুঝাবুঝি আছে? আমাদের যারা আমরা মাঠ কর্মী, অর্থাৎ রাজনৈতিক দল এবং অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রকর্মী, সবাই আমাদের যে চেতনা যে গণতন্ত্র, বৈষম্য, মানে বৈষম্য আছে বলেই তো গণতন্ত্র ছিল না, তাই না? বৈষম্য না থাকে তো গণতন্ত্র হয়ে গেল। সুতরাং আমাদের যে ঐক্য আছে, কিন্তু যারা আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন তাদের অদক্ষতা, তাদের আপনার অনভিজ্ঞতা কারণে রাষ্ট্র পরিচালনায় যেমন ব্যর্থতার পর্যবসিত হচ্ছে, ঠিক একইভাবে আমাদের মধ্যে ফাটলও তৈরি করছে, তাই না? আজকে যেমন আমি একটা উদাহরণ দিই, রিজওয়ান হাসান বললেন যে গত 53 বছরে বাংলাদেশে যদি রাজনৈতিক বিদ্যা সংস্কার করেনি। অনেক সংস্কারের মধ্যে একটা সংস্কার আমি বলতে পারি যে আজকে যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই 91 থেকে চালু না করতাম, তা আপনি তো উপদেষ্টা হতে পারতেন না, আপনি তো মন্ত্রী হতে পারতেন না। আমরা করেছিলাম এই সংস্কারটা বলে তো আজকে আপনি হয়েছেন। আমরাই তো বাংলাদেশে পার্লামেন্ট ছিল একসময় প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এই রাজনীতিবিদে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আনেছে না। এডুকেশন সেক্টরে কত রকম সংস্কার হয়েছে গত 53 বছরে। আপনার মেডিকেল সেক্টরে, আপনি তো এনজিও কর্মী, আপনার এনজিও সেক্টরকে এই যে এত প্রায়োরিটি দেওয়া এবং কাজ করার সুযোগ দিয়ে তো সংস্কারের মাধ্যমে হয়েছে। সুতরাং এক কথাই বলে দিলেন যে রাজনীতিবিদ্যা সংস্কার 53 বছর করেনি, আর আপনি তাহলে কত বছর লাগাবেন? আপনিও কি 53 বছর লাগাবেন? আপনার কি সেই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনায়? রাষ্ট্রকে আপনি ফেইল্ড স্টেটে নিয়ে যেতে চাচ্ছেন আপনার এই বক্তব্যে? কারণ প্রতিবেশী রাষ্ট্র যেভাবে ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে, যেভাবে ষড়যন্ত্রের তীর ছুটছে, আপনি তার কোনো চ্যালেঞ্জই মোকাবেলা করতে পারছেন না। এবং আমাদের যে পরাজিত মাফিয়া, যার বাংলাদেশে আপনার গ্রেফতার হওয়া উচিত, বাংলাদেশের কাছে আপনি সেই আপনার পার্শ্ববর্তী দেশে সে লুকিয়ে রয়েছে, আবার সেই দেশের সাথে আপনি বন্ধুত্বেরও কথা বলেন। সুতরাং আপনার এই অদক্ষতা এবং অনভিজ্ঞতা, এবং আমার কাছে মনে হয় এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা সুপ্ত বাসনায় আজকে বাংলাদেশকে এরকম আলোড়ন তৈরি করেছে। এই যে সংস্কার, তারপরে আপনার নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনের একটি টাইম ফ্রেম দিয়েছে, এটা কিন্তু ঠিক থাকবে? এইটা তো এই এতদিন লাগবে কেন? কি জন্য এতদিন লাগবে আপনি বলেন? আপনার নির্বাচন কমিশন 30 ডিসেম্বর, আমাদের সরকার কবে চাই সেটা সে বলুক, সেটা কি করবে এই 30 জুনের মধ্যে, 26 সালে তিনি কি করবেন এটা একটা পরিষ্কার রূপরেখা দিবেন না? কারণ কি, আমাদের তো একটা ব্যাক ক্যালকুলেশন করতে, রাজনীতির একটা অভিজ্ঞতা থেকে বলছি, 2007 সালে একই কথা বলে এই সংস্কার, এই পরিবর্তন বলে 17 বছর একটা ফ্যাসিবাদ জন্ম দিয়েছিল। এখন এদের এই সমস্ত বিভিন্ন টার্মিনোলজি, সংস্কার, তারপরে আপনার এই যে আরো কি আছে, এইগুলো বলে নতুন কোনো ফ্যাসিবাদকে জন্ম দিচ্ছে না সেই পলাতক ফ্যাসিবাদের এজেন্ডা তারা এখনো বাস্তবায়ন করছে? আমি ঠিক বুঝছি না। আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না 2026 আমি কারণ অনেকেই বলছে তো যে সংস্কার না করে নির্বাচন হবে না, বলছে না? অনেকেই বলছে তো, অনেকেই বলছে। সুতরাং এটা ঠিক থাকে কিভাবে? এর মধ্যে কি আমার কথা হলো যে আপনার নির্বাচন কমিশন যেটা গঠন করেছে, তারা একটা সংস্কার প্রস্তাব ডিসেম্বরের 30 তারিখে দেওয়ার কথা। এইটা আপনার
এটা তো বাস্তবায়ন হয়েই রয়েছে, কারণ শুধু ভোটার লিস্টটা হালনাগাদ করতে হবে আর আপনার নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগে আনতে হবে, তাই না? এই সময় আর ভোটার লিস্ট হালনাগাদ করতে 5,000 ইউনিয়নে আপনার 10 থেকে 15 থেকে 1 মাস সময় লাগবে, 15 দিন থেকে 1 মাস সময় লাগবে। একসাথে যদি 5,000 ইউনিয়নে, আমরা পূর্বে অভিজ্ঞতা থেকে বলছি, একসাথে যদি 5,000 ইউনিয়নে ভোটার লিস্ট করা হয় তাহলে আমাদের সেই জনবলও রয়েছে, সেই সিস্টেমও রয়েছে, তাহলে আপনি 1.5 বছর লাগবে কেন আপনার ভোটার তালিকা করতে? আপনার 1.5 বছর নির্বাচন লাগবে কেন, এতদিন সময় লাগবে কেন? আর আপনি তো এফিশিয়েন্ট না, আপনি তো মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারছেন। তেলের দাম, যে তেলের স্মাকি করে আপনি 8 টাকা বাড়িয়ে দিলেন, আমাদের জনগণকে আপনি পুরো সরকারের প্রতি অনাস্থায় নিয়ে আসবো আপনার কাছে। আমি একটু যদি উমামা ফাতিমা আপনি এই বিষয়ে কিছু বলতে চান ছোট্ট করে 1 মিনিটে। আচ্ছা, আমার এখানে একটা আলাপ হচ্ছে যে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা গণতন্ত্র আর নির্বাচন, তবে বিষয়গুলো এত ছোট জায়গায় দেখার আসলে সুযোগ নেই, বিকজ গত 15 বছরে তো আমরা অনেক বড় একটা জার্নির মধ্যে দিয়ে গিয়েছি। যদি শুধুমাত্র গণতন্ত্রই একমাত্র আকাঙ্ক্ষা হতো বা নির্বাচনই একমাত্র আকাঙ্ক্ষা হতো, তাহলে তো আমরা 3টা ইলেকশন এখানে পেয়েছি এই নির্বাচনী আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য। বা সাধারণ মানুষ তো 24 ইলেকশনের পরও রাস্তায় নামেনি। 24 ইলেকশনের দিন 7 জানুয়ারি ঢাকা শহরের পরিস্থিতি, ঢাকা শহর কি কক্সবাজারে আমার ছোট ভাই সে চকরিয়ার একটা স্কুলের চিত্র দেখাচ্ছে, একটা কাকপক্ষেও সেখানে নেই। এরকম একটা পরিস্থিতির পরও কিন্তু সাধারণ মানুষ প্রথমে রাস্তায় নামেনি। 18 সালেও কিন্তু মানুষ রাস্তায় নামেনি। এই যে এবং 23 সালে যখন সকল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল তখন কিন্তু মানুষ রাস্তায় নামেনি। এই রাস্তায় নামাটার একটা বড় রিজনই হচ্ছে 90 সাল পরবর্তী সময়ে যে দ্বিদলীয় বৃত্তর মধ্যে আসলে বাংলাদেশকে আটকে ফেলা হয়, সেটার মধ্যে বাংলাদেশে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থাটা প্রচন্ড রকমের করাপ্ট হয়ে পড়ে এবং মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছিল না যে আচ্ছা আমি কি এখানে আওয়ামী লীগকে সরিয়ে এখানে বিএনপি নিয়ে আসবো, তাহলে ওই বিএনপিকে আনার জন্য কি আমি এত বড় সংগ্রামে যাবো কিনা, এটা কিন্তু একটা ডিসাইসিভ ওই ডিসিশনটা আসলে কেউই নিতে পারছিল না। কিন্তু যখনই ছাত্ররা এখানে আন্দোলনে নেমে পড়ে এবং আবু সাইদ যখন গুলি খেয়ে মারা যায়, যখন শহীদ হয় 16 তারিখে, তখন কিন্তু মানুষ আসলে একটা গোল পায়, মানুষ একটা এইম পায় যে আচ্ছা আবু সাইদ আমার নিজের সন্তান যখন রাস্তায় মারা যাচ্ছে, নাও উই ক্যান কাম, এবং আমরা কিন্তু এখন জয়েন করতে পারি ফাইটটাতে। এবং এই যে পুরো রাজনৈতিক ব্যবস্থা গত 15 বছরে এইভাবে কনস্ট্যান্ট হয়েছে এবং সাধারণ মানুষ যে ব্যবস্থাটাকে মেনে নেয়নি, এটাকে তো অবশ্যই টেবিলে রাখতে হবে। এবং আমরা যদি মনে করি যেখানে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো প্রকার সংস্কার না করি, পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টারনাল প্রসেসটাকে যদি গণতান্ত্রিক না করে, শুধুমাত্র দেশ তো গণতান্ত্রিক হইতে পারবে না। পলিটিক্যাল পার্টি তো অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন রয়ে গেছে। বরং আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্যাটার্ন কীরকম হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2019 সালে একটা ডাকসু নির্বাচন হয়েছিল, সেটাও প্রায় 28 বছর পর, এবং সেই 2019 সালে ডাকসু নির্বাচনেও কি পরিস্থিতি, রীতিমতো একটা ভোট জ্যামিং সেখানে হয়, লাইন জ্যামিং করে ওখানে ভোট দেওয়া হয়। এখন ছাত্ররা এখানে আন্দোলন করেছে, সাধারণ মানুষ এখানে জয়েন করেছে, এবং এই যে ছাত্র জনতার একটা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে যদি এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোই না হয়, তাহলে তো অভ্যুত্থান আসলে কোনোভাবেই এখানে বাস্তবায়ন হয়েছে বলে মনে হয় না। একটি বিরতি থেকে এসে প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহে দেশে নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরএসএল সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। উমামা ফাতিমা, আপনার কাছে একটু আসি। আপনি বলছিলেন যে প্রয়োজনীয়, বিএনপি বলছে প্রয়োজনীয় সংস্কার, আপনি বলছেন যে ন্যূনতম সংস্কারের কথা বলছে, গণতন্ত্রের জন্য এই অভ্যুত্থানটি হয়েছে। আপনি বলছিলেন যে পর্যাপ্ত সংস্কার দরকার, সেটি আসলে বলছেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। পর্যাপ্ত সংস্কার, ন্যূনতম সংস্কার, এগুলো তো ডিফারেন্ট টার্মিনোলজি। আমি পর্যাপ্ত সংস্কারের কথা বলছি না, আমি যেটা বলছি যে আমাদের একটা ব্যবস্থাগত রূপান্তর দরকার। সেই ব্যবস্থাগত রূপান্তরের জন্য আমার তো একটা প্রসেস ধরে আগাতে হবে। শুধুমাত্র কাগজের ভিত্তিতে যদি এখানে সংস্কার কার্যক্রমগুলো চলে, তাহলে আসলেই কতটুকু এটা বাস্তবায়িত হবে পরবর্তী সময়ে গিয়ে, এটা নিয়ে আসলে সকলেই সন্দিহান, সাধারণ মানুষও সন্দিহান। এখন শুধুমাত্র তো ওই অন্তর্বর্তীকালীন সরকার তো শুধুমাত্র কিছু সংস্কার কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট দেওয়ার জন্য তৈরি হয়নি। এটার জন্য তো আমি চাইলে একটা এনজিও খুলেও করতে পারি, তাই না? এটার জন্য তো গভর্নমেন্ট বলছিলেন যে একটি রোড ম্যাপ চায় বিএনপি।
রোডম্যাপের কথা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বলেছি, আমরা বলেছি যে কি প্রসেসের মধ্যে দিয়ে আপনারা বাস্তবায়ন করবে কি, আমি বলছি যে বাস্তবায়ন করবে কি, এই সংস্কার যে প্রস্তাবটা দিল বাস্তবায়ন করবে কি, কারণ বর্তমান প্রশাসনে এই ফ্যাসিবাদের দোষরা লুকিয়ে রয়েছে, সুতরাং প্রকাশ্যে রয়েছে, এটা বাস্তবায়নটা করবে। এখন সেটার জন্য তো সরকারের আরো বেশি কঠোর বা সরকারের আরো বেশি স্পষ্ট হতে হবে এবং কমিউনিকেটিভ হতে হবে। জনগণের কাছে তো বিষয়টা স্পষ্ট না যে কি ফর্মে এখানে তারা সংস্কার কার্যক্রমগুলো চালাবে। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু বলেছি যে আপনারা এখানে সংস্কার কার্যক্রমগুলো কিভাবে চালাবেন বা কিভাবে এখানে আপনারা পরবর্তী নির্বাচন যাবেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলো কি ফরম্যাটে দিবেন সেটা নিয়ে আপনাদের একটা প্রপার রোডম্যাপ দরকার। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এখনো কিন্তু স্পষ্ট করা হয়নি যে আমরা তো ডাকসু নিয়েও তো তাও একটু হলো, সকলের মধ্যে অন্তত একটু কথাবার্তা চলছে, ডাকসু বিষয়ে প্রশাসন একটু তৎপর, বাট অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, আমি চাকসু বলি, রাকসু বলি বা জাকসু বলি, এরপর আপনার কলেজগুলো পর্যায়ে যদি আমি ছাত্র সংসদ নির্বাচনের কথা দেখি, আমি বলছি ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু তরুণরা আসলে কোন প্রসেসের মধ্যে দিয়ে রাজনীতিটা করবে সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের দিক নির্দেশনা নেই। এখন আমি যদি হচ্ছে ধরেন আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়েছি, এখন আমি যদি প্রত্যেক বছর আমার এখানে ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তাহলে আমার কিন্তু একটা ইচ্ছা থাকবে যাচ্ছে আমি যদি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হতে পারতাম তাহলে হয়তো এটা একটা গোল। তাহলে কিন্তু আমি নানানভাবে কিন্তু পলিটিক্যাল ইনভলভ হওয়া, ক্লাবগুলোতে ইনভলভ হওয়া এবং ইউনিভার্সিটির যে একটা রাজনৈতিক পরিবেশ সেটার সাথে ইনভলভ হওয়ার নানান ধরনের সুযোগ পেতাম। কিন্তু এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো নর্মাল বা চলমান না থাকার কারণে যেটা হয়েছে, সাধারণ ছাত্ররা কিন্তু কোনো ইন্টারেস্ট বোধ করে না। তো এই জুলাইয়ে কিন্তু এই সাধারণ ছাত্ররাই এসে জীবন দিয়েছে, তো ওই মানুষগুলোকে তো আমার পলিটিক্যালি ইনভলভ করতে হবে। আবার আমাদের যারা হচ্ছে যে মানে একই সাথে হচ্ছে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আমরা যদি মনে করি যে এগুলো না দিয়ে হচ্ছে শুধুমাত্র এখানে নির্বাচন হয়ে যাবে, জাতীয় নির্বাচন করে সরকার গঠন হয়ে যাবে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আদৌ ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা বড় ধরনের সংশয় আছে। বরং আমরা কিন্তু আমার বিভিন্ন বক্তব্যে খুব স্পষ্টভাবে বলেছি যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্ররা কোনো প্রকার দখলদারিত্ব ছাড়া ইউনিভার্সিটিগুলোতে থাকতে পারছে, এটা তো কখনো কল্পনাই করা যেত না। কিন্তু পরবর্তী যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সে কিন্তু চাইলেই হলগুলো আবার দখল করতে পারে, এটা কিন্তু খুব কঠিন কিছু না। তার মানে আমার কিন্তু এটা একটা স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। এবং একই সাথে আমার যে ছাত্র সংসদ নির্বাচন আছে সেটাও কিন্তু ক্যালেন্ডারের ডেট ধরে এখানে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন করার একটা প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। তাহলেই কিন্তু এখানে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করার একটা প্রসেসের মধ্যে আমরা ঢুকতে পারবো। তা না হলে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা বলছি রাজনৈতিক দলগুলোর সংস্কার, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদের অংশগ্রহণটাও খুবই কম থাকবে এবং যার ফলশ্রুতিতে এই যে আমাদের যে একটা বিশাল জেনারেশন গ্যাপ সেটা আমরা আসলে কখনোই মিটিগেট করতে পারবো না। এবং এই যে বর্তমান রাজনৈতিক এই ভ্যাকিউমটাকে আমাদের অ্যাড্রেস করা এবং তরুণদের সে ভ্যাকিউমের মধ্যে এন্টার করানো এবং সিস্টেমটার মধ্যে পরিবর্তন করা, এটা অনেক বেশি জরুরি। আমি অ্যাড্রেস করছি সংস্কার এবং নির্বাচনের বাইরে কিভাবে জনগোষ্ঠীকে আসলে রাজনৈতিকভাবে ইনভলভ করা যায় সেই প্রসেসটা নিয়ে। জি, ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল ভাই। আপনার কাছে আসতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন এবং আমিও একটি প্রশ্ন করি যে সম্প্রতি প্রশাসনের অ্যাডমিন ক্যাডারদের যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা প্রশাসন সংস্কারের যে প্রধান রয়েছেন মুহিত চৌধুরীকে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন, এটি আসলে কিসের ইঙ্গিত? আর উনি যেটি বলেছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনার শেষ কথা জানতে চাই। প্রশাসনিক সংস্কার করার জন্য যে প্রস্তাব দেওয়ার আগেই আপনার যে ঘটনাটা ঘটলো, এটা তো অবশ্যই পারপাসফুলি খুবই মানে পরিষ্কার উদ্দেশ্যমূলক, এবং ওখানে আমাদের যে ছাত্র ভাই যিনি যে বক্তব্য দিলেন এটাও কিন্তু কোনো সভ্য এটিকেটের মধ্যে পড়ে না যেভাবে উনি কথা বললেন। আমি প্রশাসনিক সংস্কার এখন বক্তব্য হলো যে ছাত্র বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন, সাধারণ ছাত্র আর নাকি বাংলাদেশের যে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো আছে তাদের যে ফ্রন্ট অর্গানাইজেশন, অসংখ্য ছাত্র সংগঠন রয়েছে এবং তাদের ব্যাপক কর্মী বাহিনী রয়েছে, তাই না, যারা 17 বছর এই সরকারকে চ্যালেঞ্জ করে আপনার একটা ক্ষেত্র বিগত সরকারকে, সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আমাদের ছাত্র ভাইয়েরা এই যে বৈষম্য বিরোধী ব্যানার দিয়ে যারা বলছে যে বৈষম্যটা মানে আপনার গণতন্ত্র ছিল না বলে বৈষম্য ছিল, সেখান থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারা সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রচিত ক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলনের উপসংহার টেনেছে। এই জন্য আমি নেপোলিয়ন বোনাপার্টকে যেমন বলা হয় ফ্রান্স রেভলিউশনের সন্তান, তেমনি আমি সবসময় অনেক টিভিতে বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা হলো আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের সন্তান। সুতরাং আপনি আরেকটা বলছেন যে এই যারা যারা অংশগ্রহণ করেছে অভ্যুত্থানে তাদেরকে রাজনীতির ভিতরে আনবেন, এটা তো সম্ভব না।
রাজনীতি একটা স্পন্টেনিয়াস ব্যাপার, এটা আমার নিজের ভিতর থেকে তৈরি হয়। আপনি কাউকে তো ইনভাইট করে কাউকে রাজনৈতিক ব্যবস্থায় আপনার রাজনৈতিক চেতনা অটোমেটিক্যালি আপনার ভিতরে জন্ম হয়। কারণ অ্যারিস্টটলের একটা থিওরি আপনি জানেন যে মানুষ প্রথম জন্মগতভাবে হয় হলো ফ্যামিলিয়াল, এরপর হয় সে সোশ্যাল, এরপর হয় সে পলিটিক্যাল। এইটা খুব মানে ডিফিকাল্ট টু বি দ্যাট, যে রাজনৈতিক সচেতন আপনি কখন হবেন। আর রাজনৈতিক সচেতন হলেই যে কর্মী হচ্ছে তাও কিন্তু না। অর্থাৎ সবাইকে ইনভলভ করার কথা যেটা বলছেন, এটা কিন্তু এটা আমার কাছে মনে হয় যে সোনার পাথর বাটি আর কি। এটা কি আমার রাজনীতি সচেতন থাকতে পারে, কিন্তু আমি অ্যাক্টিভলি পলিটিক্যাল কর্মী হব কিনা সেটা তো আমি বলছি না যে এখানে পলিটিক্যাল কর্মী হতে হবে, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন। এখন দেখেন, আর সবচেয়ে বড় কথা হলো কি যে আপনারা যে কথাগুলো বলছেন এই কাজগুলো করবে কে? নির্বাচিত সরকার সাথে করা সম্ভবই না, যেহেতু আপনি তো একটা কোনো গণপরিষদ, আপনি তো একটা অভ্যুত্থানের সরকার, তাই না? অভ্যুত্থানের ফলে সরকার, আপনার রুটিন যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বের পরে যেই সরকার আসবে সেই সরকার যদি আজকে উমামা যে কথাগুলো বলছে ছাত্র সংসদ নির্বাচন এইগুলো না মানে, সেই সরকারকে বিদায় দিতে হবে, সেই সরকার থাকবে না। এবং আপনি দেখেন যে নির্বাচনের পাশাপাশি সংস্কার আনছিল, এরপর আমি দেখলাম স্থানীয় সরকার একবার বলা হয়েছে যে ওইটা আগে হবে। এখন আজকে আমি শুনলাম যে ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় নির্বাচন আগে দিতে হবে। এই যে বিভিন্ন বাইনারি এনে আমাদের যে মেইন গোল যে একটি নির্বাচিত সরকার, একটি গণতন্ত্র, সেই নির্বাচিত সরকার যদি আপনার ফেল করে, যে তরুণরা যেগুলো অ্যাড্রেস করে সেই সরকার থাকবে না। এবং আমরা তো সেটা আমাদের বর্তমান আমাদের দল বিএনপি, আপনারা বলেন যে আমরা কি দেরি সহ্য করতে পারছি না, আমরা একমাত্র দল গত 17 বছরের বিরুদ্ধে ফাইট করেছি এবং আমরা চাই যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বন্ধ ব্যবস্থা তৈরি হোক। যেমন দেখেন ভারত যখন প্রথম আমাদের বিরুদ্ধে বলল, তখন উপদেষ্টা পরিষদ থেকে বা অন্য কোনো সেক্টর থেকে কথা বলার আগে বিএনপি একমাত্র দল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপথে আমরা আন্দোলন করলাম, ওই অ্যাম্বাসিগুলো ঘেরাও করেছি, লং মার্চ করেছি, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতার চেয়ারে বসে তাদের অবস্থান জানান দিতে পারে না বলে তারা ভারত তোষণ নীতির মধ্যে চলে গেল। সেজন্য বলছি যে সমস্ত চ্যালেঞ্জ আপনাদের সামনে আসছে এখন, যে সচিবালয়ের নাশকতা থেকে শুরু করে আপনার আনসার বিদ্রোহ থেকে শুরু করে নিত্যপণ্যের দাম যে বাড়লো, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সব কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি রাজনৈতিক সরকারের গুরুত্ব অপরিহার্য। এজন্য আগামী 6 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, তারপরেও আপনি নির্বাচন না দিয়ে বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করে আমাদের গণ অভ্যুত্থানকে বিপর্যস্ত করতে চাচ্ছেন। আর আমাদের ছাত্র ভাইরা যেটা বলছে সেটা হলো অভিজ্ঞতার একটা বিষয়। দেখেন আমি ছোট এক কথা বলি, ফ্রান্সের যে থার্ড রিপাবলিক মনে হয় যেটা হলো, যে প্যারি কমিউন হলো, শ্রমিকরা বিদ্রোহ করে আপনার সরকার গঠন বললো যে আমরা যেহেতু বিদ্রোহ করেছি আমরা সরকার গঠন করবো। শ্রমিকরা সরকার গঠন করলো, 71 দিনের বেশি থাকতে পারলো না অনভিজ্ঞতার কারণে, অদক্ষতার কারণে। পরে রাজনীতিবিদদের ক্ষমতা দিতে হলো। প্যারি কমিউন যেটা ভার্সাই প্যারিসে হয়েছিল 1870 সালে। সুতরাং দেখেন বাংলাদেশের সব আন্দোলনের সূচনা ছাত্ররা করে, উপসংগ্রহ ছাত্ররা করে। কিন্তু 71 সালে স্বাধীনতার পরে ছাত্ররা কি ক্ষমতা এসছে? 90-তে এসছে। 24 সালে আমাদের যারা আন্দোলন করেছে তারা এই প্রথম ক্ষমতায় আসলেন। এখন এইটা কতটুকু ফাংশনিং করে আমরা তো ওয়েলকাম করছি, কতটুকু ফাংশনিং করে এটা আমরা দেখছি। সুতরাং আপনি মনে করেন যে যারা আন্দোলন করছে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো, এখন নির্বাচনে সব রাজনৈতিক দল আসতে পারবে না, মানে জিততে পারবে না। যে কোনো 1-2টা রাজনৈতিক দল অত অধিক সংখ্যক সিট পেয়ে সংসদে বসবে। এখন অন্যান্য যেসব রাজনীতিবিদরা জিততে পারবে না, সে যদি বলে আমি আন্দোলন করেছি আমি পার্লামেন্ট হবে, এটা ইল্লিগাল। এই আবদারগুলো হয় না তো আসলে। অসংখ্য ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল ও উমামা ফাতিমা, আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RSL সপ্তাহের সাথে এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।